আমি নিজে দেখছি আমার চোখের সামনে যে ওখান থেকে ওখানে কত ভালো বিজনেসের এবং ওটাতে দেশের মানুষের কত ভালো হয়। কর্মসংস্থান হয়। মানুষের এক্সপার্টিজটা বাড়ে। ইন্ডাস্ট্রি অনেকগুলো এসে সেটেল করতে পারে এখানে। ইনফ্যাক্ট আমরা কত যেতে যেতে পারি ওটার মানে হিসাব নেই সেই হিসেবে বলতে গেলে। কিন্তু আমাদের সবার ১ম এ যেটা করতে হবে, ওই মজুদ গ্যাসের ব্যাপারেই করতে হবে। ইনফ্যাক্ট এবং দেশের ভেতরে যে ইনফ্রাস্ট্রাকচার, পাইপলাইন সাপ্লাইজ, পাওয়ার সেক্টর ওটাতে আমরা কতখানি গ্যাস ব্যবহার করছি, কতখানি কয়লা ব্যবহার করছি। ইনফ্যাক্ট আমরা নিউক্লিয়ারের দিকে যাচ্ছি কিনা ওগুলো নিয়ে আমরা যদি এগুতে চাই, তাহলে আমাদের দেশের এই এক্সপার্টদের একসঙ্গে বসতে হবে খুবই অ্যাকাউন্টেবল ওয়েতে এবং খুবই অর্গানাইজড ওয়েতে এগুতে হবে। বাংলাদেশের বর্তমান গ্যাসের অবস্থা কি? মজুদ গ্যাস আমি যতটুকু জানি যে এখনো আমাদের মজুদ গ্যাসের মধ্যে একেবারে আমরা অনেকগুলো মজুদ এখন পর্যন্ত আমরা পুরোপুরি ফিজিবিলিটি স্টাডির মধ্যেও আনতে পারিনি এবং ওটার জন্য আমাদের অফশোর লাইসেন্স দিতে হবে, রাইট কোম্পানিকে দিতে হবে এবং এটা দেখতে হবে যে মানে ওখানে যেন কোনো দুর্নীতি না হচ্ছে। ওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ এটাকে যদি একটা নরমাল সরকারি টেন্ডার হিসেবেও ধরে নিন, আমাদের দেশে এরকম এক্সপার্টিজ আছে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে আছে আরো বেশি এক্সপার্টিজ যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম মজুদ গ্যাসে মানে তারা গিয়ে ইন্টিগ্রেটেড হয়। আমার প্রথম যে কোম্পানিটা ছিল নরওয়েতে ইকুয়েনর, যেটা তো তাদের মানে অফশোর ড্রিলিং টেকনোলজিটা এতটাই ভালো যে মানে তারা ব্রাজিল থেকে শুরু করে রাশিয়া পর্যন্ত তাদের টেকনোলজিটা ইউজ করা হয়। কিন্তু আমার প্রথম জব যেটা সেটাতেই আমাকে একেবারে প্রথম দিনের ট্রেনিং এ দেখা হয়েছিল যে মানে আমরা দুর্নীতি মানি না, আমাদের কোনো ধরনের যেন ওরকম দেশের সাথে কোনো ডিলিংস যেন না হয়, আমরা কোনোভাবে আমাদের নামটা কালো করতে পারবো না। এবং তারা খুবই ট্যাক্স সার্টিফিকেট সবকিছু কিন্তু পাবলিক ডোমেইন ইনফরমেশন। একজন মানুষকে একটা ওয়েবসাইটে গিয়ে সার্চ দিলে দেখতে পারবে সে কত বছর কতখানি ট্যাক্স দিয়েছিল। এরকম এই অ্যাকাউন্টেবিলিটিটা তাতে বিশ্বাস করে তারা এবং সেরকম অ্যাকাউন্টেবিলিটিটা যে দেশে থাকবে না সেসব দেশের সাথে তার ব্যবসা করবেই বা কেন। ইনফ্যাক্ট ক্রেডিট ওয়ার্দিনেসটাও দেখতে হবে। এই দেশের আমাদের ক্রেডিট ওয়ার্দিনেসটাও বাড়াতে হবে। আমার দেখাতে হবে যে আমরা শুধুমাত্র মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি না, আমরা খুবই উন্নয়নশীল একটা দেশ এবং ওগুলোর মধ্যে বলবো উন্নয়নশীল দেশের মধ্যে যদি দু তিনটাকে দেখে রাখতে হয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে, বাংলাদেশ তার মধ্যে সবচেয়ে উপরে আছে এখন। আমি নিজে দেখছি আমার চোখের সামনে যে ওখানে কত ভালো বিজনেসের এবং ওটাতে দেশের মানুষের কত ভালো হয়। কর্মসংস্থান হয়। মানুষের এক্সপার্টিজটা বাড়ে। ইন্ডাস্ট্রি অনেকগুলো এসে সেটেল করতে পারে এখানে। ইনফ্যাক্ট আমরা কত যেতে পারি ওটার মানে হিসাব নেই সেই হিসেবে বলতে গেলে। কিন্তু আমাদের সবার ১ম এ যেটা করতে হবে, ওই মজুদ গ্যাসের ব্যাপারেই করতে হবে। ইনফ্যাক্ট এবং দেশের ভেতরে যে ইনফ্রাস্ট্রাকচার, পাইপলাইন সাপ্লাইজ, পাওয়ার সেক্টর ওটাতে আমরা কতখানি গ্যাস ব্যবহার করছি, কতখানি কয়লা ব্যবহার করছি। ইনফ্যাক্ট আমরা নিউক্লিয়ারের দিকে যাচ্ছি কিনা ওগুলো নিয়ে আমরা যদি এগুতে চাই, তাহলে আমাদের দেশের এই এক্সপার্টদের একসঙ্গে বসতে হবে খুবই অ্যাকাউন্টেবল ওয়েতে এবং খুবই অর্গানাইজড ওয়েতে এগুতে হবে। বাংলাদেশের খনিজ সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য যারা কাজ করছে তাদের কাজ আপনার দৃষ্টিতে সন্তুষ্টজনক কিনা? মনে একটু ক্ষোভ নিয়ে বলতে হয় এটা, যে এখন পর্যন্ত আমরা যতদূর এসেছি, আমি এলএনজি নিয়ে খুব বেশি কাজ করি। আমি আসলেও মানে গ্লোবাল এলএনজি টেন্ডারে এখন পর্যন্ত বাংলাদেশে জাস্ট মানে এই গ্যাসের শর্টেজের জন্য আমরা টেন্ডার করে এলএনজি কিনি। ওটা আমার চোখের সামনে এগুলো নিউজ আসতে থাকে, ব্লুমবার্গকে দেখতে থাকি বাংলাদেশ কল্ড ফর অ্যানাদার 5 কার্গোস ফর টেন্ডার। কিন্তু ওটার প্রাইসিং মডেলটা নিয়ে আমার প্রশ্ন আছে। কেন আমরা দেখছি যে মানে আমাদের প্রতিবেশী দেশের কথাই বলি, তারা কিনতে পারছে $10, $10.5 হয়তোবা, কিন্তু আমরা তার থেকে 20, 30%, 40% বেশি দিয়ে আমরা কিনছি। সবার ১ম এ বাঙালি হিসেবে অবশ্যই অবভিয়াসটাই মাথায় আসে যে যে এখানে আসলে লাভটা হচ্ছে কার। কিন্তু আমি এটাও আমি এত নেগেটিভ চিন্তা না করে আমি যেটা বলতে চাই যে সেটাতে যে হয়তো বা এক্সপার্টিসটা আসলেও নেই সেভাবে করে, এই জন্য আমরা সঠিক প্রাইসিং মডেলটা দাঁড় করতে পারছি না। এবং অল্টারনেটিভ ফুয়েলের যেটা প্রাইসিং, যেটা আমাদের জন্য সস্তা হবে এবং সস্তা অবশ্যই আমাদের নিজেদের রিজার্ভ গ্যাস, এবং ওটার প্রাইসিং মডেলটা কি হবে একদম মানে ক্যাপেক্স থেকে শুরু করে একেবারে
ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার পুরো খরচটা কি হবে, তার সাথে কম্পেয়ার করে এরকম কোনো মডেল তৈরি হয়েছে কিনা আমাদের সরকারি লেভেলে বিশেষ করে ওটা নিয়ে আমি সামান্য সন্দিহান। রাষ্ট্রীয়ভাবে আপনি দায়িত্ব পেলে বাংলাদেশের হয়ে কাজ করবেন কিনা? আই এম জাস্ট ওয়েটিং টু বি আস্কড, এটাই আমার উত্তর। রাষ্ট্রীয়ভাবে যদি আমাকে এরকম কোনো দায়িত্ব দেওয়া হয়, যদি তারা মনে করে যে আমার এক্সপার্টিসটা থেকে দুটো লাভ হবে, তাহলে আমার দরজা সবসময় খোলা, যা বলেছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুছিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল।
ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে। আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে।